আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মানসম্মত বা গুণগত শিক্ষা। ইংরেজিতে আমরা যেটি বলি কোয়ালিটি এডুকেশন। আমরা সকলেই জানি যে বিশ্বব্যাপী এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পৃথিবীব্যাপী নানানভাবে প্রচেষ্টা চলছে এই লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যাওয়া। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে চতুর্থ লক্ষ্যমাত্রা, সেই চতুর্থ লক্ষ্যমাত্রাই হচ্ছে কোয়ালিটি এডুকেশন, যার বাংলা অর্থ হচ্ছে মানসম্মত বা গুণগত শিক্ষা। এই মানসম্মত বা গুণগত শিক্ষার উপরে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, প্রবন্ধ রচিত হচ্ছে এবং এটি তুলে ধরা হচ্ছে যে মানসম্মত শিক্ষার মূল কথা হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে এই অর্জিত শিক্ষা আমাকে কতটুকু যোগ্যতর করে তুলছে সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে টিকে থাকতে হলে অবশ্যই শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেই শিক্ষাটি মানসম্মত শিক্ষাই হতে হবে, যাতে আমি আমার শিক্ষা অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর অন্যান্য শিক্ষিত জাতিগুলোর সাথেও একটি প্রতিযোগিতাপূর্ণ অবস্থানে থেকে নিজের শ্রেষ্ঠত্ব বা জাতিগত শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে অর্জিত শিক্ষা, সে অর্জিত শিক্ষা অনেক ক্ষেত্রেই এই লক্ষ্যমাত্রা দিকে এগিয়ে নিতে পারছে না এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের শিক্ষা আসলে আমাদেরকে সামগ্রিকভাবে যোগ্য করে তুলছে বলে মনে করা যায় না। এর পিছনে নানান কারণ রয়েছে, যেমন সৃজনশীলতার অভাব। যদিও আমাদের দেশে একটি সৃজনশীল পদ্ধতি চালু আছে, কিন্তু সেই সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে কতটুকু সৃজনশীল করে তুলছে সেটি কিন্তু আসলে গবেষণার দাবি রাখে। এবং যদি সত্যিকার অর্থে সৃজনশীল পদ্ধতি বা সৃজনশীলতা সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু আমরা কখনো গতানুগতিকতা থেকে বেরিয়ে আসতে পারবো না এবং আমাদের এই শিক্ষা কখনো মানসম্মত শিক্ষায় রূপান্তরিত হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার একটি বড় ত্রুটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় মুখস্থবিদ্যার উপর গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়। এমনভাবে প্রশ্ন নির্ধারণ করা হয়ে থাকে বা প্রশ্ন করা হয়ে থাকে যেখানে মুখস্থবিদ্যা কিছু না কিছু গুরুত্ব বেশি পেয়ে থাকে এবং এই মুখস্থবিদ্যা যতদিন পর্যন্ত গুরুত্ব বেশি পাবে এবং সৃজনশীলতা যেখানে উপেক্ষিত হবে, সেই শিক্ষার দ্বারা আসলে সত্যিকার অর্থে মানসম্মত বা টেকসই উন্নয়ন কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না। এই জন্য প্রয়োজন হচ্ছে যে শিক্ষার্থীদের সৃজনশীলতার দিকে বেশি জোর দেওয়া এবং তাদেরকে কতটুকু সৃজনশীল করে তোলা যায় এবং সেটি সবচেয়ে বেশি পরীক্ষা পদ্ধতি অথবা পাঠদান পদ্ধতির মধ্যে আমাদের বিবেচনা করতে হবে। আমাদের সিলেবাস কারিকুলামকে সেভাবেই আমাদের ঢেলে সাজাতে হবে এবং তাহলেই কিন্তু শুধুমাত্র একটি রাষ্ট্রীয় পর্যায়ে নয়, আমরা বৈশ্বিক পর্যায়ে হয়তো আমরা সেই মানসম্মত শিক্ষা অর্জন করতে পারবো। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শিক্ষার কথা বলে থাকি, ফিনল্যান্ডের শিক্ষা অথবা পৃথিবীর আরো অন্যান্য অঞ্চলের শিক্ষার কথা বলে থাকি, যে সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং সেই শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে তারা আসলে তাদের যে কারিগরি জ্ঞান অথবা তাদের যে প্রায়োগিক জ্ঞান সেটা অনেক বেশি। আরেকটি বিষয় যেটি আমাদের মানসম্মত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপেক্ষিত, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক ক্ষেত্রে যেটি কারিগরি যে ব্যাপারটা বা যেটি হাতে কলমের যে শিক্ষা, সেই শিক্ষাটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত। দেখা যায় যে হাতে কলমে শিক্ষার সুযোগটা খুব বেশি নেই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আইসিটি বিষয়টা এখন মানে মানে একটি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং আইসিটিকে কম্পালসারি এডুকেশন বলে বিবেচনা করা হচ্ছে এবং এটি কিন্তু এখন মানে একেবারে সর্বক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইসিটির মধ্যে দিয়ে কি আসলে তারা কি প্রায়োগিক শিক্ষাটা পাচ্ছে? তারা কিন্তু দেখা যায় যে মৌখিক বিদ্যার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ বেশি হয়ে যাচ্ছে। তাদের কিন্তু ল্যাবরেটরি অথবা প্রায়োগিক যে চেষ্টাটা, সেই চেষ্টাটা করার সুযোগ কিন্তু খুব বেশি নাই। আমি যদি বিজ্ঞান শিক্ষার কথা বলে থাকি, যে বিজ্ঞান শিক্ষার কিন্তু ল্যাবরেটরির গুরুত্বটা রয়েছে, কিন্তু বাংলাদেশের কিন্তু
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যাবে যে ল্যাবরেটরিগুলো উপেক্ষিত, এবং সেখানে কিন্তু হাতে কলমে শিক্ষা অর্জনের সুযোগ কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না। এবং এভাবে যদি আমরা হাতে কলমে শিক্ষাটাকে উপেক্ষিত করে রাখি, তাহলে কখনোই মানসম্মত শিক্ষা অর্জিত হবে বলে আমি মনে করি না। তবে মানসম্মত শিক্ষার এটি কিন্তু একটি দিক, যেটি হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে এই শিক্ষাটা আমাদের কতটুকু যথার্থ এবং কতটুকু যোগ্য করে তুলছে, এবং সেটি কিন্তু মানসম্মত শিক্ষার একটি মাত্র দিক। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই যে আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে শুধু এই একটি দিককেই কিন্তু গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়ে থাকে, কিন্তু মানসম্মত শিক্ষার কিন্তু দ্বিতীয় আরেকটি দিক রয়েছে যেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু আলোচনা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না। মানসম্মত শিক্ষার আরেকটি দিক হচ্ছে যে এই মানসম্মত শিক্ষা আমাকে কতটুকু মানুষ করে তুলছে, আমার মানবিকতা বোধ কতটুকু জাগিয়ে তুলছে, আমি যে শিক্ষার মাধ্যমে আমার যে ব্যবহারিক পরিবর্তন ঘটবে, আমি যে আমার আচরণের পরিবর্তন ঘটবে, আমি যে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবো, সেটি আমার মধ্যে কতটুকু হচ্ছে। এবং সেটি যদি না হয়, আমরা যদি ধরে নেই যে মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে প্রথম যে লক্ষ্যমাত্রা, যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমি যোগ্য হয়ে গড়ে উঠলাম, কিন্তু যোগ্য হয়ে গড়ে ওঠার মাধ্যমে আমি যদি মানুষ হয়ে গড়ে না উঠি, আমরা হয়তো ছোটবেলায় সবাই সেই ভাব সম্প্রসারণ অনেকে করেছি, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। তো এই দুর্জন বিদ্বান কিন্তু একটি রাষ্ট্রকে কিন্তু রসাতলে নিয়ে যাবে। আমরা আমাদের চারপাশে তাকালে দেখি যে রাষ্ট্রের অনেক বিভিন্ন পর্যায়ে অনেক শিক্ষিত ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে রাষ্ট্র কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। এবং এটি কিন্তু আমাদের মানসম্মত শিক্ষার যে দ্বিতীয় লক্ষ্যমাত্রা, এবং বা আমি মনে করি যে এটাই আসলে চূড়ান্ত লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু অর্জনে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু এটি হচ্ছে যে আমাদের বিদ্বান ব্যক্তিরা যতটুকুই শিক্ষা অর্জন করছে তার মধ্যে দুর্জন বিদ্বানে পরিণত হচ্ছে অনেকে, এবং তারা বিভিন্ন পর্যায়ে থাকার মাধ্যমে এই দুর্জনেরা সমাজকে আসলে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিকের নাম জানি, ডায়োজেনিস দ্য সিনিক। ডায়োজেনিস দ্য সিনিক ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রাচীন গ্রিসের যে তিনি একটি লণ্ঠন হাতে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াতেন, এবং তিনি বলতেন যে আমি আসলে মানুষ খুঁজছি। এবং তিনি দুপেয়ে জন্তু দেখতেন অনেক, কিন্তু সেই দুপেয়ে জন্তুদেরকে তিনি আসলে মানুষ বলে মনে করতেন না, কারণ তাদের মধ্যে মানবিকতা বোধ ছিল না, নৈতিকতা ছিল না, উন্নত চিন্তা ছিল না, উন্নত জীবন যাপন পদ্ধতি ছিল না। সুতরাং যদি একটি শিক্ষা ব্যবস্থা আমাকে আসলে বস্তুগতভাবে উৎকর্ষতা দান করে, কিন্তু পাশাপাশি আমি যদি সেই নৈতিকতার উৎকর্ষ অর্জন করতে ব্যর্থ হই, আমি যদি আমার মানবিকতা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে সেই শিক্ষাটাকে আমি আসলে মানসম্মত শিক্ষা বলতে রাজি না। এবং পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে বড় বড় দার্শনিকেরাও কিন্তু এই শিক্ষাকে কখনো মানসম্মত শিক্ষা বলতে রাজি হবেন না, গুণগত শিক্ষা বলতে রাজি হবেন না। গুণগত শিক্ষার এই দিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটির মাধ্যমে আসলে একজন ব্যক্তি আসলে সত্যিকার একজন মানুষে পরিণত হবে। আমাদের ছোটবেলায় আমাদের দাদি নারীরা অনেক সময় আমাদেরকে বলতো, আমরা একটু ছোটবেলায় অবাকও হতাম যে আমাদের বলতো যে দোয়া করি যেন মানুষ হও। আমরা তখন ভাবতাম যে আসলে আমরা তো মানুষই, তারপরে আবার কেন ওনারা দোয়া করছেন যে আমরা যেন মানুষ হই। কিন্তু পরবর্তীকালে ভেবে দেখেছি যে আসলে কিন্তু সত্যিকার অর্থে এই দোয়াটাই যথার্থ দোয়া, যে আমি জন্মগ্রহণ করলাম এবং তার মাধ্যমে কিন্তু আসলে আমি মানুষ হয়েছি এটি বলা যাবে না, বরঞ্চ আমি কতটুকু আসলে এই মানুষ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য অর্জনের প্রয়োজন, আমার শিক্ষা অর্জনের মাধ্যমে আমার বিভিন্ন আচরণের পরিবর্তনের মাধ্যমে, আমার চারপাশের যে বিভিন্ন ধরনের ব্যক্তিদের জীবন অনুসরণের মাধ্যমে আমি কতটুকু সেই মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছি, কতটুকু নৈতিকতা অর্জন করতে পেরেছি, কতটুকু মানবিকতা অর্জন করতে পেরেছি, কতটুকু আমার মানুষের প্রতি ভালোবাসা অর্জিত হয়েছে, আমার চারপাশের পরিবেশের প্রতি আমার ভালোবাসা অর্জিত হয়েছে, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটি যদি না হয়, আর যদি প্রথমটি যদি অর্জিত হয়, তাহলে আমি মনে করি না যে পৃথিবী যে টেকসই উন্নয়নের কথা বলা হচ্ছে সেই টেকসই উন্নয়ন অর্জিত হবে। সেক্ষেত্রে হয়তো কিছু ব্যক্তির উন্নয়ন হবে, কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্র বা সমাজের কোনো উন্নয়ন ঘটবে না। আমি একটি উদাহরণ দ্বারা এই বক্তব্য শেষ করবো, যে মনে করি আমি একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এবং আমি নদীর অপর পাড়ে যাব। তখন যদি এমন হয় যে আমি একটি নৌকার মাঝিকে পেলাম, যে নৌকার মাঝি আসলে খুবই সৎ কিন্তু সে যোগ্য না, তাহলে কিন্তু সেই নৌকার মাঝি আসলে আমাকে ওই ওপারে নিয়ে যেতে পারবে না, কারণ তার সততা আছে, এটি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেই সততা আমাকে আসলে নদীর ওপারে নিয়ে যেতে পারবে না, যেহেতু তার যোগ্যতা নেই। আবার যদি দ্বিতীয় আরেক মাঝির কাছে আমি যাই, যার আসলে যোগ্যতা আছে কিন্তু সততা নেই, সেক্ষেত্রে কিন্তু আমি যদি সেই মাঝির উপর ভরসা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই মাঝির সততা না থাকার কারণে সে নদীর মাঝপথে যে আমার সবকিছু হরণ করে আমাকে কিন্তু সে নদীর মধ্যে ফেলেও দিতে পারে, যেহেতু তার কোনো সততা বা নৈতিকতা নেই। আর একজন যদি মাঝি থাকে, যে মাঝির আসলে সততা এবং নৈতিকতা আছে, দুটোই তার মধ্যে আছে, তাহলে কিন্তু আমি ওই মাঝির উপরই ভরসা করতে পারবো, এবং সেই মাঝির সততা এবং যোগ্যতার মধ্য দিয়ে আমাকে কিন্তু নদীর উপরে নিয়ে যাবে। এটি একটি আসলে প্রতীকী বক্তব্য। এই নদীর মাঝি আসলে শুধু নদীর মাঝি না, রাষ্ট্রের কর্ণধার অথবা রাষ্ট্র পরিচালনা যারা করবে। সুতরাং আমি মনে করি মানসম্মত শিক্ষার মাধ্যমে যারা শিক্ষিত হবে তারাই কিন্তু ভবিষ্যৎ রাষ্ট্রকে
সামনের দিকে নিয়ে যাবে এবং সেই রাষ্ট্রের মাঝি হবে তারা। সুতরাং সেই মাঝি যদি শুধুই সৎ হয় তাহলে যেমন রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, আবার সেই মাঝি যদি শুধু যোগ্য হয় তাহলে কিন্তু রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না, কারণ তার মধ্যে সততার অভাব রয়েছে। কিন্তু সেই মাঝি যদি সৎ এবং যোগ্য দুই গুণেই যদি গুণান্বিত হয় তাহলে কিন্তু রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা কিন্তু তেমন একটি সমাজের স্বপ্ন দেখি, তেমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে আসলে সৎ এবং যোগ্য ব্যক্তিরাই রাষ্ট্রকে পরিচালনা করবে, কোনো দুর্নীতিগ্রস্ত মানুষেরা নয়। এবং তাহলেই কিন্তু আসলে মানসম্মত শিক্ষার যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে। আমি মনে করি মানসম্মত শিক্ষার এই দুইটি দিক আমাদের বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আমাদের দক্ষতা কতটুকু অর্জিত হলো এবং সেই দক্ষতা বা স্কিল আমাদেরকে কতটুকু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের যোগ্য করে তুলছে, সেটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এই মানসম্মত শিক্ষা আমাদের কতটুকু সুজনে পরিণত করছে, দুর্জনে নয়, বরঞ্চ আমি কতটুকু সততা কতটুকু নৈতিকতার মাধ্যমে একজন মানুষে পরিণত হতে পারছি, সেটি আসলে মানসম্মত শিক্ষার লক্ষ্যমাত্রা বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার বক্তব্য শোনার জন্য।